সুলতানার দাঁতে ব্যথা, দাঁতে কোনো ক্যারিজ নেই, কোনো দাঁত নড়ছেও না। তারপরেও তীব্র ব্যথা, গাল ফুলে গেছে, ব্যথায় তিনি কথা পর্যন্ত বলতে পারছেন না। বিনা বলল, মা তুমি রিক্সা করে কোনো একজন ডেন্টিস্টের কাছে চলে যাও, আমি তোমাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার বের হওয়া মানে 3 ঘন্টা সময় নষ্ট। 3 ঘন্টায় আমি অপটিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে পারি। সুলতানা বললেন, তোকে যেতে হবে না, তুই পড়া শেষ কর। বিনা বলল, মা তুমি রাগ করলে নাকি? না। তোমার গলার স্বর কেমন রাগী রাগী মনে হচ্ছে। সুলতানা বললেন, এত কথা বলিস না তো বিনা। বিনা বলল, মা তুমি শুধু যে রাগ করেছো তা না, তোমার মনটাও খারাপ হয়েছে। তুমি মনে মনে ভাবছো, লিনা কাছে থাকলে আমাকে কখনো বলতো না একা একা ডাক্তারের কাছে যেতে, সে অবশ্যই আমার সঙ্গে যেত। মা তুমি এরকম ভাবছো না? না, আমি এরকম ভাবছি না। অবশ্যই তুমি এরকম ভাবছো, কারণ মানুষের স্বভাবই হলো তুলনা করা। মানুষ তুলনা করবেই। আচ্ছা মা শোনো, এসো সন্ধ্যা 6টা পর্যন্ত দেখি। আমার ধারণা ফিরোজ ভাই এর মধ্যে চলে আসবে। যদি না আসে আমি নিয়ে যাব। আমাকে তোদের কারোরই ডাক্তারের কাছে নিতে হবে না, দরকার মনে করলে আমি নিজেই যাব। খুবই ভালো কথা মা। তাহলে একটা কাজ করো, রান্নাঘরে যাও, গরম পানি করো, যাতে গরম পানিতে লবণ দিয়ে তুমি গার্গল করতে পারো। এই সঙ্গে গরম পানিতে খানিকটা চা পাতা দিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। সুলতানা মেয়ের পাশ থেকে উঠে রান্নাঘরে এসে ঢুকলেন। দাঁতে ব্যথা ছাড়াও তার মনটা খুব অস্থির হয়ে আছে। গত সপ্তাহে বড় মেয়ের কোনো চিঠি পাননি। প্রতি সপ্তাহে তিনি দুটো করে চিঠি পান। গত সপ্তাহে একটা চিঠিও আসলো না। এটা কেমন কথা? আজ দুপুরে বিছানায় শুয়েছিলেন, তন্দ্রা মতো এসেছে। এর মধ্যে লিনাকে স্বপ্নে দেখলেন। লিনার মুখ ভর্তি বসন্তের দাগ, একটা চোখ বসন্ত রোগে নষ্ট হয়ে গেছে, ঠোঁট জিভ সব কুচকুচে কালো। স্বপ্নে তিনি আঁতকে উঠে বললেন, কে? কে? কুৎসিত মেয়েটা বলেছে, মা আমাকে চিনতে পারছো না? আমি তোমার বড় মেয়ে, আমার নাম লিনা। বসন্ত রোগে আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে মা, তবে এতে আমার খুব ক্ষতি হয়নি। আমি ভিক্ষা করি তো, চেহারা কুৎসিত হয়ে যাওয়ায় ভিক্ষা বেশি পাই। দেখো আমার সারাদিনের রোজগার। এই বলে লিনা তার থালা উল্টে দিল। ঝনঝন শব্দে থালা থেকে নানান ধরনের মুদ্রা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এরকম কুৎসিত স্বপ্নের কোনো মানে আছে? সুলতানা বিনার কাছে গিয়েছিলেন স্বপ্নের কথা বলতে, শেষ পর্যন্ত বলেননি। বললে বিনা নানান ধরনের যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিত তিনি খুব স্বাভাবিক স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখে অস্থির হবার কিছু নেই। মুরগি ছক্কা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সবসময় যুক্তিতর্ক শুনতে ভালো লাগে না। সুলতানা রান্নাঘরে চুলার পাশে বসে আছেন। গরমের জন্য তার খুব মন কাঁদছে। লিনা পাশে থাকলে তিনি কোনো অবস্থাতেই রান্নাঘরে আগুনের পাশে বসতে পারতেন না। তাকে বিছানায় শুয়ে থাকতে হতো। মেয়ে তার চেয়েও অনেক বেশি অস্থির বোধ করত। সুলতানার ইচ্ছে করছে মেয়ে যেখানে কাজ করছে সেখানে চলে যেতে, মেয়েকে দেখে আসতে, সম্ভব হলে মেয়েকে নিয়ে চলে আসতে। কিন্তু তাকে নিয়ে যাবে কে? ফিরোজকে বললে সে অবশ্যই নিয়ে যাবে। তিনি ঠিক করে রেখেছেন আজ যদি ফিরোজ আসে তাহলে তো ভালোই, আর যদি না আসে তো তিনি বাড়িওয়ালার মেয়েকে দিয়ে ফিরোজের অফিসে টেলিফোন করিয়ে তাকে আনাবেন। বিনার কথা যদি সত্যি হয় তাহলে ফিরোজ আজ সন্ধ্যা 6টার মধ্যে আসবে। বিনা যা বলে প্রায় সময় সে কথা ফলে যায়। এক ধরনের মেয়ে আছে, তারা যা বলে তাই ফলে যায়। এইসব মেয়েদেরকে বলা হয় ফলানি। ফলানিরা নিজেদের জীবনে খুব দুঃখ কষ্ট করে। সুলতানার প্রায়ই মনে হয় বিনা বোধহয় একজন ফলানি। কাঁটায় কাঁটায় 6টার সময় ফিরোজ এসে উপস্থিত। সে এই বাড়িতে কখনো খালি হাতে আসে না, আজও আসেনি। 10টা বড় সাইজের কই মাছ এনেছে, 1 কেজি বগুড়ার দই এনেছে, 2 কেজি শুকনো বড়ই এনেছে। বিনা পড়ার টেবিল থেকে উঠে এসে কোমরে হাত দিয়ে রাগে রাগে গলায় বলল, ফিরোজ ভাই, আপনি তো জানেন আপা জয়দেবপুরে, তারপরেও এই বাজার আনলেন কেন? ফিরোজ বলল, তোমাদের জন্য এনেছি, তোমরা খাবে। বিনা বলল, আমাদের জন্য আপনি কিছু আনেননি, আমি কই মাছ খাই না। একবার কই মাছের ভাজা খেতে গিয়ে গলায় কাঁটা ফুটেছিল, সেই থেকে কই মাছ খাওয়া বন্ধ। আপা আবার কই মাছের জন্য পাগল। আপনি এনেছেন কই মাছ, আপার পছন্দের খাবার। বগুড়ার দই এনেছেন, এটাও আপার পছন্দের খাবার। শুকনা বড় এনেছেন যাতে মা আচার করে আপাকে পাঠাতে পারে। আপা আচার খায়, আমি খাই না। ফিরোজ উত্তরে কিছু বলতে পারল না। বিনা যা বলছে সত্যি বলছে। বিনা বলল, যাই হোক আপনার অপরাধ ক্ষমা করা গেল। এখন আপনি দয়া করে মাকে একজন ডেন্টিস্ট দেখিয়ে আনুন।
আমি পড়া ছেড়ে উঠতে পারছি না, মার দাঁতে প্রচন্ড ব্যথা। ফিরোজ বলল, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। বিনা বলল, আপনাকে এক্ষুনি নিতে হবে না, এসেছেন যখন 5-10 মিনিট বসুন, চা খান। শুধু চা তো মা আপনাকে দেবে না, চায়ের সঙ্গে কোনো না কোনো নাস্তা মা বানাবে, আমি সেই নাস্তায় ভাগ বসাবো। আমার প্রচন্ড খিদে লেগেছে। সুলতানা ফিরোজের জন্য বোম্বাই টোস্ট বানাচ্ছেন। খুবই আশ্চর্যের ব্যাপার, তার দাঁতের ব্যথাটা চলে গেছে। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল মাথা ছিঁড়ে পড়ে যাবে, সেখানে কোনো ব্যথাই নেই। এটা খুবই আশ্চর্যের কথা। ফিরোজ বিনার সঙ্গে গল্প করছে। বিনার সঙ্গে গল্প করতে ফিরোজ পছন্দ করে। বিনা তার বোনের মতো না। বিনার সঙ্গে অনেক কঠিন কথা খুব সহজেই বলা যায়, অথচ লিনার কাছে বলা যায় না। লিনা কেঁদে কেটে একটা কাণ্ড ঘটিয়ে দেয়। একই পরিবারের 2 মেয়ে, অথচ তাদের মধ্যে কোনো মিলই নেই। তোমার পরীক্ষা কবে বিনা? সামনের মাসের 26 তারিখ। টেনশন লাগছে? যতটা টেনশন লাগা উচিত ছিল ততটা লাগছে না। প্রিপারেশন কেমন? খুবই খারাপ, মন লাগিয়ে পড়তে পারছি না। পীর সাহেবের দোয়া বা তাবিজ লাগলে আমাকে বলবে, আমি জোগাড় করে দেব। আমাদের পাড়ায় একজন পীর সাহেব থাকেন, তিনি পরীক্ষা পাশে তাবিজ দেন, 50 টাকা করে হাদিয়া নেন। আমি 100 টাকা দিয়ে ডাবল অ্যাকশনে একটা তাবিজ নিয়ে আসতে পারি। আপনাকে তাবিজ আনতে হবে না, আপনি নিজে প্রতি সপ্তাহে 2বার করে আসবেন, টুকটাক কিছু কাজ করে দেবেন, এতেই আমার উপকার হবে। ফিরোজ ভাই, কাল কি হয়েছে শুনুন। রাত 9টার সময় মা বলে কি, ঘরে লবণ নেই, মুদির দোকান থেকে লবণ এনে দিবি? চিন্তা করেন অবস্থা। আমার গ্রামের বাড়ি থেকে একটা কাজের ছেলে আমি 1 সপ্তাহের মধ্যে আনিয়ে দেব। থ্যাংক ইউ ফিরোজ ভাই। ফিরোজ বলল, তোমার জন্য বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা দেব? বিনা চিন্তিত মুখে বলল, কি দুঃসংবাদ? তোমার দুদিনের পড়া নষ্ট হবার মতো দুঃসংবাদ। কি সর্বনাশ! দুঃসংবাদটা হলো, আমি সামনের মাসের 21 তারিখ শুক্রবার বাদ জুমা বিয়ে করছি। ধানমন্ডিতে উল্লাস নামের একটা কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে। তোমার 2 দিনের পড়া নষ্ট হবে। বিয়ের দিনের পড়া আর বিয়ের আগে তোমার আপনার গায়ে হলুদ যেদিন হবে সেদিনের পড়া। নিজের বোনের বিয়ে, এই ক্ষতিটা তো তোমাকে সহ্য করতেই হবে, তাই না? মিনা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই আনন্দের খবরটা কি আপা জানে? ফিরোজ বলল, জানে না, আমি আগামীকাল জয়দেবপুর যাব, তাকে খবরটা দিয়ে সঙ্গে করে নিয়ে আসবো। বিনা বলল, ফিরোজ ভাই, আমি আপনাকে লিখে দিতে পারি, বিয়ের পর আপা হবে এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েদের একজন। ফিরোজ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমার কথা ঠিক না বিনা, আমি প্রতিভাশূন্য সাধারণ একজন মানুষ। আমার জীবনযাপন পদ্ধতির মধ্যে কোনো ড্রামা নেই, কোনো এক্সাইটমেন্ট নেই। আমি আদর্শ স্বামীর মতো 10টা থেকে 5টা অফিস করব, বাজার করব, ছেলে মেয়ে বড় হলে তাদেরকে রোজ সন্ধ্যায় পড়তে বসাবো। খুবই সরল জীবনযাপন, খুবই সরল জীবনযাপন। কোনো মেয়ের জন্য এই জীবন আদর্শ জীবন না। সাধারণ মানুষ হতেও প্রতিভা লাগে, সাধারণ হওয়া কিন্তু খুব কঠিন কাজ। তোমার কথা শুনে ভালো লাগলো বিনা, তোমার কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে। যাই হোক, তুমি কি আমার জন্য ছোট্ট একটা কাজ করবে? কি কাজ? বলতে খুব সংকোচ বোধ করছি, কিন্তু না বলে পারছি না। তুমি কি লিনার স্যার হাসান সাহেবকে একটা চিঠি লিখে দিবে? আমি চিঠিটা তাকে দিতাম। চিঠিতে কি লিখতে হবে? চিঠিতে কি লিখতে হবে তুমি তা জানো, জানো না? হ্যাঁ জানি। ফিরোজ ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, চিঠিটা লিখবে খুব গুছিয়ে, যেন চিঠি পড়েই উনি লিনাকে ঢাকায় পাঠিয়ে দেন। টানেলের স্ল্যাব বসানো হচ্ছে। বিশাল ক্রেন এসেছে। লোহার শিকলে বাঁধা দৈত্যাকৃতি স্ল্যাব নামানো হচ্ছে। চারদিকে সীমাহীন ব্যস্ততা, লোকজনের হইচই, ডাকাডাকি। ক্রেনের শব্দের সঙ্গে মিশেছে জেনারেটরের শব্দ। 2টা বড় জেনারেটরই একসঙ্গে চলছে। একটির শব্দেই কানে তালা ধরে যায়। সেখানে 2টা পাওয়ারফুল ইঞ্জিন। লিনা মুগ্ধ চোখে দেখছে। এখানে তার কোনো কাজ নেই। তার দায়িত্ব বেতনের স্টেটমেন্ট তৈরি করা। সেসব ফেলে সকাল থেকে সে এখানে দাঁড়িয়ে আছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দময় কাজটা ক্রেনের চালক করছে। কত উঁচুতে আকাশের কাছাকাছি মানুষটা বসে আছে। সুইচ টিপছে, অমনি সে উপরে উঠছে, নিচে নামছে। বিশাল সব স্ল্যাব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কে যেন লিনার কাঁধে হাত রাখলো। লিনা চমকে উঠে পিছনে তাকালো। হাসি মুখে ফিরোজ দাঁড়িয়ে আছে। সে কি যেন বলল, কিছুই বোঝা গেল না। মনে হচ্ছে ফিরোজ শুধু ঠোঁট নাড়ছে। লিনা বলল,
তুমি কখন এসেছো? ফিরোজ হাতের ইশারায় বোঝালো সে কিছুই শুনতে পাচ্ছে না। লিনার মনে হলো, বাহ, বেশ মজা তো। কথা হচ্ছে, কেউ কথা বুঝতে পারছে না। এরকম অবস্থায় যা ইচ্ছা বলা যায়। লিনা বলল, কাজের সময় তুমি এসেছো কেন? তোমাকে দেখে আমার মোটেই ভালো লাগছে না। আমার খুব বিরক্তি লাগছে। ফিরোজ আবারও ইশারা করলো, সে কিছুই শুনতে পাচ্ছে না। ফিরোজ বলল, চলো দূরে যাই। বলে ইশারায় তাঁবু দেখালো। লিনার একমা যেতে ইচ্ছে করছে না। এখানে বিরাট কর্মযজ্ঞ শুরু হয়েছে। সব ফেলে দিয়ে সে তাঁবুতে চলে যাবে? গুটুর গুটুর করে গল্প করবে? গল্প করার সময় তো শেষ হয়ে যায়নি। সারা জীবনে অনেক গল্প করা যাবে। এখন কাজ দেখা যাক। এই কাজ সারা জীবন থাকবে না। কাজ শেষ হয়ে যাবে। এই কাজ সারা জীবন থাকবে না। কাজ শেষ হয়ে যাবে। তারপরেও লিনা রওনা হলো। তাঁবুর কাছ থেকেও জেনারেটরের শব্দ শোনা যাচ্ছে, তবে এখানে কথা বললে শোনা যায়। লিনা উৎসাহের সঙ্গে বলল, জানো, আমাদের সূর্যঘর কমপ্লিট হয়েছে। আমরা অবিকল মরুভূমির মতো তৈরি করে ফেলেছি। ঘরগুলি যে কি সুন্দর হয়েছে, দেখলে দরাম করে শব্দ হবে। দরাম করে শব্দ হবে কেন? ঘরগুলি এতই অদ্ভুত যে তুমি দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, তখন দরাম করে শব্দ হবে। ফিরোজ হেসে ফেলল। লিনা বলল, হাসবে না, আমি সিরিয়াস। দেখে তুমি যদি অজ্ঞান না হও, আমি ভ্যানগকের মতো কান কেটে তোমাকে দিয়ে দেব। তোমাদের প্রজেক্ট কি কমপ্লিট নাকি? আরে না, অনেক বাকি। আমরা টার্গেট থেকে সামান্য পিছিয়েও পড়েছি। রাত দিন কাজ হচ্ছে। আমাদের কারোরই নিঃশ্বাস ফেলার সময় নেই। আমি এসে মনে হয় তোমাদের কাজের ক্ষতি করলাম। তা তো করেছই। সরি, বেশিক্ষণ থাকবো না। বিকেল 5টার গাড়িতে চলে যাব। তুমি বলেছিলে পূর্ণিমা দেখতে আসবে, আসনি কেন? ফিরোজ বলল, ঢাকা শহরে থেকে কবে পূর্ণিমা কবে অমাবস্যা এইসব বোঝা যায়? কোন ফাঁকে পূর্ণিমা এসেছে, কোন ফাঁকে চলে গেছে বুঝতেই পারিনি। লিনা, তোমাকে একটা বিশেষ খবর দেওয়ার জন্য এসেছি। দাও। এখানে না, চলো কোনো নিরিবিলি জায়গাতে যাই, সেখানে বলি। চলো তোমাদের সূর্যঘরে যাই। সূর্যঘরে তো এখন যাওয়া যাবে না, কোনো অ্যাপ্রোচ রোড নেই। যেতে হবে টানেলের ভিতর দিয়ে। টানেল এখনো তৈরি হয়নি। তাহলে চলো তাঁবুর ভেতর যাই। তাঁবুর ভেতরটা নিশ্চয় নিরিবিলি। চলো যাই। নাস্তা জাতীয় কিছু পাওয়া যাবে কি? খুব ভোরে রওনা হয়েছি, নাস্তা খাওয়া হয়নি। খিদায় পেটের নাড়িভুড়ি তো হজম হয়েছেই, এখন পেটের চামড়া পর্যন্ত হজম হওয়া শুরু হয়েছে। তুমি তাঁবুর ভেতর গিয়ে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। তোমার স্যার কোথায়? তাকে তো দেখছি না। স্যার ডাইনোসর পার্কে আছেন। ডাইনোসরের গায়ে বনটাইল করা হচ্ছে। স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বনটাইল কি জিনিস? রং করার এক ধরনের পদ্ধতি। উঁচু উঁচু দানার মতো হয়ে গায়ে রং লাগে। দেখতে চাইলে তোমাকে দেখাবো। অবশ্যই দেখতে চাই, তবে নাস্তা খেয়ে নেই। খিদে পেটে ডাইনোসর দেখলে কি হবে জানো? ডাইনোসরগুলিকে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। তোমার স্যার নিশ্চয়ই সেটা পছন্দ করবেন না। তোমাকে খুব খুশি খুশি লাগছে, কারণটা কি বলো তো? কারণ আমার বিয়ে, সামনের মাসের 21 তারিখ, শুক্রবার বাদ জুম্মা। লিনা তাকিয়ে আছে। ফিরোজ বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অধিক শোকে পাথর হয়ে গেছো। তুমি কি চাও না আমার বিয়ে হোক? লিনা জবাব দিল না। হাসান বলল, তুমি না চাইলে বিয়ে করব না। এইভাবে তাকিয়ে থেকো না, খাবার নিয়ে এসো। ভালো কথা। তোমার মা তোমার জন্য কই মাছ রেঁধে সঙ্গে দিয়ে দিয়েছেন। দুপুরে এই কই মাছ খেতে হবে। আমার দায়িত্ব হচ্ছে দুপুরে এই কই মাছ তার কন্যার সামনে বসিয়ে খাওয়াতে হবে। কন্যা মাছ খেয়ে কেমন তৃপ্তি পেয়েছে সেটা আমাকে গিয়ে রিপোর্ট করতে হবে। হোসেন আলী ভালো নাস্তার আয়োজন করেছে। পরোটা, মাংস, বুটের ডাল, ডিমের অমলেট, এর সঙ্গে আছে টোস্ট, মাখন, 1 কাপ দুধ, একটা কলা। ফিরোজ বলল, কি সর্বনাশ, তোমার স্যারের ব্রেকফাস্ট ভুল করে আমাকে দিয়ে দিয়েছে। লিনা বলল, স্যার সকালে 1 কাপ চা আর একটা টোস্ট খান। ভালো ব্রেকফাস্টের ব্যবস্থা আমাদের এখানে গেস্টদের জন্য থাকে। ফিরোজ বলল, মুখটা এমন কঠিন করে ফেলেছো কেন লিনা? আমি তো তোমার স্যারের প্রসঙ্গে এখনো খারাপ কিছু বলিনি। বলতে ইচ্ছে করলে বলো, কোনো সমস্যা নেই। তুমি একটু সহজ হও তো। তোমার সঙ্গে দেখে হালকা ঠাট্টা তামাশাও করা যায় না। এখন বলো, সামনের মাসের 21 তারিখ কি তোমার কোনো প্রোগ্রাম আছে? বিয়েতে কোনো উপস্থিত না থাকলে তো সমস্যা। অবশ্য মোবাইল টেলিফোন আছে, কবুল কবুল মোবাইল টেলিফোনেও বলতে পারবে। লিনা বলল, এই প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। প্রজেক্ট শেষ হবে কবে? জুন মাসের 8 তারিখে। জুন মাসের 9 তারিখে ওপেনিং।
জুন মাসের ৮ তারিখ পর্যন্ত তোমাকে এখানে খুঁটি কেটে বসে থাকতে হবে? হ্যাঁ, ৮ না, ৯ তারিখ পর্যন্ত ওপেনিংয়ে আমি থাকবো। তোমার স্যার একদিনের জন্য ছুটি দেবেন না? চাইলে দেবেন, কিন্তু আমি ছুটি নেব না। কেন? প্রজেক্ট চলাকালীন সময়ে আমি বিয়ের ঝামেলায় যাব না। বিয়েটাকে তোমার এখন ঝামেলার মতো মনে হচ্ছে? তোমার সঙ্গে আমি কুটতর্কে যেতে চাচ্ছি না। এখানে সবাই রাত দিন পরিশ্রম করছে, আর আমি বিয়ে করে শাড়ি গয়না পরে বউ সেজে বসে থাকবো, তা কেমন করে হয়? হয় না, তাই না? না, হয় না। ফিরোজ নাস্তা শেষ করে চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। তুমি যেমন কঠিন চোখে তাকিয়ে আছো, বলার সাহস পাচ্ছি না। তোমার দৃষ্টি একটু নরম করো। আমি নতুন একটা প্ল্যানের কথা বলি। লিনা চুপ করে রইল। কেন জানি হঠাৎ তার প্রচণ্ড রাগ লাগছে। সামনে বসে থাকা মানুষটাকে অসহ্য বোধ হচ্ছে। নিজের উপর রাগ লাগছে। সেসব কাজকর্ম ফেলে তাঁবুতে মজা করে গল্প করছে। তার উচিত সাইটে চলে যাওয়া। ফিরোজ বলল, আমার বুদ্ধিটা হচ্ছে, চলো আমরা দুজন একসঙ্গে তোমার ছাটের কাছে যাই। তাকে বলি, হে মহামান্য গুরুদেব, আপনি আমাদের দুজনের প্রতি সামান্য দয়া করুন। একটা কাজী খবর দিয়ে এখানে নিয়ে আসুন। আমরা বিয়ে করে ফেলি। এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। প্রজেক্টের লোকজন এতই ব্যস্ত যে বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজটা তাদের সাইটে করতে হচ্ছে। তোমার সস্তা ধরনের রসিকতা শুনতে আমার ভালো লাগছে না। আমি এখন কাজে যাব। আমি কি করব? তুমি বিশ্রাম করতে চাইলে বিশ্রাম করো, ঘুরে দেখতে চাইলে ঘুরে দেখো। তুমি কি সত্যি আমাকে রেখে চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। ২১ তারিখে আমি তাহলে বিয়েটা করতে পারছি না। না। তোমাকে একটা আংটি দিয়েছিলাম, আংটিটা দেখছি না। ফেলে দিয়েছো নাকি? হীরের আংটি ফেলে দেবো কেন? কি বলছো তুমি? আংটি পরে কাজ করতে অসুবিধা হয়, এই জন্য খুলে রেখেছি। তোমাদের এখানে কি দুপুরের দিকে কোনো গাড়ি যায়? না। দুপুরে গাড়ি গেলে দুপুরে চলে যেতাম। দুপুরে কোনো গাড়ি যায় না। শেষ গাড়িটা ঢাকায় কখন যায়? রাত 10টায়। তাহলে একটা কাজ করি, রাত 10টার গাড়িতেই যাই। এই সময় যদি তোমার মন বদলায় সেটাও দেখে যাই। এমনও হতে পারে রাত 10টার সময় তুমি ঠিক করলে আমার সঙ্গে চলে যাবে, তখন তোমাকে সঙ্গে করে নিয়ে গেলাম। রিনা বলল, আমি যাচ্ছি। কোনো কিছুর দরকার হলে হোসেনকে বলবে, ও ব্যবস্থা করবে। ফিরোজ বলল, তোমাদের এখানে নাপিত আছে? সময়ের অভাবে সেলুনে গিয়ে চুল কাটাতে পারছি না। এখন যখন কিছু ফ্রি টাইম পাওয়া গেছে, ফ্রি টাইমটা কাজে লাগাই। হেয়ার কাট প্লাস মাথা ম্যাসাজ। নাপিত আছে? রিনা বলল, নাপিত নেই, তবে হোসেনকে বলে সে খবর দিয়ে নিয়ে আসবে। ফিরোজ বলল, তুমি হোসেনকে বলে যাও আমার সঙ্গে যেন দেখা করে। নাপিত খবর দিয়ে আনার জন্য ফিরোজের হোসেনের দরকার নেই। হোসেনকে দিয়ে সে স্যারের কাছে বিনা চিঠিটা পাঠাবে। তার মনে ক্ষীণ আশা ছিল বিনা চিঠিটার প্রয়োজন পড়বে না। কি লেখা বিনা চিঠিতে? জানতে ইচ্ছে করছে, আবার জানতে ইচ্ছাও করছে না। হোসেনের হাতে চিঠিটা পাঠানো কি ঠিক হবে? সবচেয়ে ভালো হতো সে নিজে যদি চিঠিটা নিয়ে যেত। সেটাও সম্ভব না। ফিরোজ পুরো দিন একা কাটালো। লিনা দুপুরে খেতে এলো না, সে নাকি সাইটে খাবে। হোসেন আলী তাঁবুর ভেতর ফিরোজের খাবার দিয়ে গেল। ফিরোজ বলল, হোসেন, চিঠি দিয়েছিলে? হোসেন বলল, জি। ফিরোজ বলল, স্যার কি চিঠিটা পড়েছেন? জানি না, আমি ওনার হাতে চিঠি দিয়ে চলে যাচ্ছি। লিনার জন্য তার মা এক বাটি তরকারি পাঠিয়েছিলেন। তরকারিটা গরম করে লিনাকে দিতে হবে। জি আচ্ছা। দুপুরের খাওয়া শেষ করে ফিরোজ ঘুমোতে গেল। চারদিকের হই হল্লার মধ্যে ঘুমানো মুশকিল। তবে দীর্ঘ সময় শব্দের ভেতর বাস করছে বলে শব্দ এখন আর কানে লাগছে না। সেই কোথায় যেন পড়েছিল, পরিপূর্ণ নিস্তব্ধতায় ঘুম ভালো হয় না। ফিরোজ ঘুমালো মরার মতো। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা। তাঁবুর ভেতর অন্ধকার হয়ে আছে। হোসেন আলী টিপটে করে চা নিয়ে এসেছে। হোসেন বিনীত গলায় বলল, এর আগেও 2বার আসছি, ঘুমিয়েছিলেন, ডাকতেই নাই। ফিরোজ বলল, ভালো করেছো। রিনা সাইড থেকে এখনো ফিরেনি? হোসেন বলল, জি ফিরছেন, স্যারের তাঁবুতে আছেন, চা খাইতেছেন। আমার এখানে কি এসেছিল? বলতে পারি না। বিকেল 5টার গাড়ি কি চলে গিয়েছে? অনেক আগে গেছে, কখন বাজে 6টা। চায়ের কাপে চুমুক দিয়ে ফিরোজ হালকা গলায় বলল, আচ্ছা দেখি তো হোসেন মিয়া, তোমার কেমন বুদ্ধি? এই ধাঁধার উত্তর কি হবে বলো তো? সংসারে এমন জিনিস কিবা আছে বলো, লইতে না চাহে তারে মানব সকল, কিন্তু তাহা সবে পাবে অতি আশ্চর্য, বলো দেখি বুঝি তবু বুদ্ধির তাৎপর্য। হোসেন তাকিয়ে আছে। মনে হলো তার মাথায় কিছুই ঢুকছে না। ফিরোজ বলল, সহজ করে বুঝিয়ে দিচ্ছি।
সংসারে একটা জিনিস আছে যা কেউ চায় না, পিতা চায় না, মাতা চায় না, পুত্রকন্যা চায় না, না চাইলেও সবাইকে সেই জিনিস গ্রহণ করতে হয়, কেউ বাদ যায় না। বলতে পারবো না। ফিরোজ হালকা গলায় বলল, আচ্ছা যাও, বলতে না পারলে কি আর করা। ফিরোজ অন্ধকারে বসে চায়ে চুমুক দিচ্ছে। তার মাথায় আরো ধাঁধা আসছে। লিনা যখন ছোট ছিল, 7-8-এ পড়তো, তখন ফিরোজ তাকে ধাঁধা জিজ্ঞেস করতো। লিনা প্রাণপণ চেষ্টা করতো ধাঁধার জবাব দিতে। যখন দিতে পারতো না তখন কেঁদে ফেলতো। নিঃশব্দ কান্না না, ভেউ ভেউ করে বাড়িঘর কাঁপিয়ে কান্না। লিনার বড় ভাই ছাব্বির ফিরোজের উপর রাগ করতো। বিরক্ত গলায় বলতো, তুই সব সময় ওকে কাঁদাস কেন? জানিস ধাঁধার জবাব দিতে না পারলে সে কাঁদে। জেনে শুনে কঠিন কঠিন ধাঁধা। ফিরোজ বলতো, ধাঁধার জবাব দিতে না পারলে কাঁদবে কেন? লিনা অন্য সবার মতো না, নরম স্বভাবের মেয়ে, এটা মাথায় রাখবি। যেসব ধাঁধার জবাব সে জানে সেসব জিজ্ঞেস করবি, দেখবি জবাব দিয়ে সে কত খুশি হয়। মানুষকে খুশি করার মধ্যে কি কোনো দোষ আছে? না, দোষ নেই। কথা দে, তুই কখনো লিনাকে কঠিন কোনো ধাঁধা জিজ্ঞেস করবি না। আচ্ছা যা, কথা দিলাম। মনে থাকে যেন। মনে থাকবে। ফিরোজের মনে আছে, লিনাকে সে কখনোই কোনো কঠিন ধাঁধা জিজ্ঞেস করেনি। সমস্যা হচ্ছে, যে মেয়ে কঠিন ধাঁধা পছন্দ করে না, সে নিজে ঝাঁপ দিয়ে কঠিন একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে। এই ধাঁধার জবাব ফিরোজ ইচ্ছা করলে দিয়ে দিতে পারে, দেয়া ঠিক হবে না। কিছু কিছু ধাঁধার জবাব নিজে খুঁজে বের করতে হয়। এমনও হয় যে খুব সহজ ধাঁধা, কিন্তু জবাব খুঁজতে এক জীবন চলে যায়। লিনা হাসানের সামনে বসে আছে। হাসান কাপে কফি ঢালছে। এই কাজটা করা উচিত ছিল লিনার, কিন্তু সে করতে পারছে না। স্যার কফির পট হাতে নিয়ে কফি ঢালা শুরু করেছেন। সে তো এখন কেড়ে স্যারের হাত থেকে কফি পট নিয়ে নিতে পারে না। লিনা খুব অস্বস্তি বোধ করছে। লিনা, কেমন আছো বলো? লিনা নড়েচড়ে বসলো। কি অদ্ভুত প্রশ্ন। আজ সারাদিন তো সে স্যারের সঙ্গেই ছিল। ডাইনোসরে কিভাবে রং করা হয় দেখছিল। তাঁবুতে সে স্যারের সঙ্গেই এসেছে। স্যার বললেন, আমার সঙ্গে এসো তো লিনা, কিছুক্ষণ তোমার সঙ্গে কথা বলি। তখন থেকেই লিনার বুক ধকধক করছে। স্যার তার সাথে কি কথা বলবেন, সে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। এখন বললেন, লিনা কেমন আছো? লিনা কি বলবে সে ভালো আছে, নাকি চুপ করে থাকবে? কফি খেতে কেমন হয়েছে লিনা? ভালো হয়েছে স্যার। ফিরোজ সাহেব যে এসেছিলেন, উনি কি চলে গেছেন? 5টার সময় যাবার কথা ছিল, হয়তো চলে গেছেন, আমি খোঁজ নিইনি। হাসান বলল, উনি যাননি, আমি খোঁজ নিয়েছি। লিনা বলল, তাহলে স্যার উনি রাত 10টায় যাবেন। হাসান বলল, একটা কাজ করো, তুমি তার সঙ্গে চলে যাও। লিনা হতভম্ব গলায় বলল, আমি কোথায় যাব? তোমার মার কাছে যাবে। সামনের মাসে তোমার বিয়ে, জঙ্গলে পড়ে থাকলে তো হবে না। বিয়ের আগে আগে কত কাজকর্ম আছে। এখানে এত কিছু হচ্ছে, সব ফেলে আমি বাসায় চলে যাব? হ্যাঁ যাবে। যে কাজকর্ম এখানে হচ্ছে তাতে তুমি তো তেমন একটা সাহায্য করতে পারছো না। তোমাকে বেতনের স্টেটমেন্ট তৈরি করতে বলেছিলাম, সেটা কি করেছো? আমি লক্ষ্য করছি এখানে তোমার প্রধান কাজ হচ্ছে সেজেগুজে ঘুরে বেড়ানো। গত পরশু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সূর্য ঘরে বসেছিলে, তাই না? জি স্যার। কেন বসেছিলে? লিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমরা এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছি, এসব দেখতে আমার ভালো লাগে। হাসান কঠিন গলায় বলল, হোসেনের কাছে শুনেছি সপ্তাহখানেক আগে রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত তুমি আমার তাঁবুর সামনে রাখা বেঞ্চটায় বসেছিলে, এটা কি সত্যি? জি স্যার। কেন বসেছিলে? কৃষ্ণপক্ষের চাঁদ শেষ রাতে ওঠে, চাঁদ দেখার জন্য বসেছিলাম। তোমার তাঁবুর সামনে বসে চাঁদ দেখা যায় না? যায় স্যার। তাহলে আমার তাঁবুর সামনে বসেছিলে কেন? লিনা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি আর কোনোদিন বসবো না। হাসান বলল, লিনা কাঁদবে না। তরুণী এক মেয়ে বাচ্চাদের মতো ভেউ ভেউ করে কাঁদছে, দেখতে ভালো লাগছে না। কান্না বন্ধ করো। কান্না বন্ধ করতে প্রাণপণ চেষ্টা লিনা করছে, পারছে না। তার কাছে মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবে। স্যার তার উপর রাগ করেছেন, এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল। ক্রেন দিয়ে বড় বড় স্ল্যাব যখন নামাচ্ছিল, তখন সে কেন দৌড়ে কোনো একটা স্ল্যাবের নিচে দাঁড়ালো না? লিনা শোনো, তুমি এখানে তেমন একটা কাজ করতে পারছো না। দীর্ঘদিন তুমি এখানে আছো, এটা খুবই সত্যি। একদিনের জন্য ছুটি নিয়ে তুমি ঢাকায় যাওনি, তাও সত্যি। আবার কোনো কাজকর্ম যে এখানে করছো না, তাও সত্যি। তুমি কি বুঝতে পারছো? পারছি স্যার। কাজেই তুমি ঢাকায় চলে যাও।
মার সঙ্গে থাকো, বিশ্রাম করো। বিয়ের সময় কনের উপর দিয়ে অনেক মানসিক চাপ যায়, কাজেই বিয়ের কনের বিশ্রাম দরকার। বিয়ের পর আমি কি আবার এসে কাজ শুরু করব? না, বিয়ের পর জঙ্গলে পড়ে থাকার কোনো মানে হয় না। স্বামীর সঙ্গে থাকবে। আসল কথা বলতে ভুলে গেছি, তুমি কি ইয়াকুব সাহেবের চায়ের কোনো নাম দিয়েছিলে? জি। কি নাম? এখন মনে পড়ছে না স্যার। ইয়াকুব সাহেব তোমার নামটাই পছন্দ করেছেন, তার জন্য তুমি নিশ্চয়ই বেশ ভালো অ্যামাউন্টের একটা চেক পাবে। নতুন সংসার শুরু করার সময় টাকাটা কাজে লাগবে। কনগ্রাচুলেশনস। আমি কি এখন চলে যাব স্যার? হ্যাঁ। কাউকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে না? না। কয়েকদিন পরে যাই স্যার, নতুন কেউ আসুক, তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপর যাই। এই কদিন আমি তাঁবুর ভেতর থাকবো, তাঁবু থেকে বের হব না। দায়িত্ব বোঝানোর কিছু নেই, তোমাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে আরেকজনকে বোঝাতে হবে। তুমি আজই যাবে। জি আচ্ছা স্যার, আজই যাব। যাবার আগে ফিরোজ সাহেবকে আমার কাছে পাঠাবে, তার হাতে আমি একটা চিঠি দিয়ে দেব। জি আচ্ছা। লিনা উঠে দাঁড়ালো, তাঁবুর দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কাঁপা কাঁপা গলায় বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করি? জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে ভয় ভয় লাগছে স্যার, আমি আপনাকে প্রচণ্ড ভয় পাই। ভয় পাবার কিছু নেই, জিজ্ঞেস করো। অনেকদিন থেকে দেখছি আপনার খুবই মন খারাপ। কেন মন খারাপ স্যার? হাসান ক্লান্ত গলায় বলল, আমার ছেলেটা অসুস্থ, বেশ অসুস্থ। তার মা একা তাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করছে। তার প্রচণ্ড দুঃসময়ে আমি পাশে থাকছি না, এই জন্যই সারাক্ষণ মনটা খারাপ হয়ে থাকে। রিনা এখন তুমি যাও, আমি কাজ করব। কয়েকটা জরুরি চিঠি লিখতে হবে। স্যার আপনি একটু সহজভাবে আমার দিকে তাকান, আমি আপনাকে খুবই ভয় পাই। আপনি যেভাবে তাকিয়েছেন আমার প্রচণ্ড ভয় লাগছে। লিনা তুমি যাও তো, এখন তুমি আমাকে বিরক্ত করছো। হাসানের প্রচণ্ড মাথা ধরেছে, মাথার ভেতর দপদপ শব্দ হচ্ছে। তার উচিত ব্যথা কমবার কোনো ওষুধ খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকা। তবে তার আগে চিঠিটা লিখে ফেলা দরকার। হাসান কাগজ কলম নিয়ে বসলো। কল্যাণী আসু বিনা, তোমার চিঠিটা পড়লাম। এত সুন্দর করে এত গুছিয়ে এর আগে কেউ আমাকে চিঠি লিখছে বলে আমার মনে পড়ছে না। তোমার কথা মতো তোমার অতি প্রিয় বোনকে ঢাকায় পাঠিয়ে দিলাম। কাজটি করার জন্য আমাকে রূঢ় আচরণ করতে হয়েছে। আমি বিষণ্ণ বোধ করছি। মানুষের সঙ্গে রূঢ় আচরণ করে আমি অভ্যস্ত নই। এই আচরণ লিনার প্রাপ্য ছিল না। আমি তোমার বোন এবং ফিরোজ সাহেবকে বিয়ে উপলক্ষে একটা গিফট দিতে চাই। আমি চাই না এরা কেউ জানুক গিফটটা কে দিয়েছে। তুমি অত্যন্ত বুদ্ধিমতী একটা মেয়ে, এই ব্যবস্থাটা তুমি অবশ্যই করতে পারবে। গিফটটা কি তা বলার আগে ছোট্ট একটা গল্প বলে নেই। আমি যখন বিয়ে করি তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। তারপরেও সাহস করে দুজনের জন্য ঢাকা কাঠমান্ডু দুটো রিটার্ন টিকিট কিনে ফেলি, যেন আমাদের দুজনের জীবনের শুরুটা হয় বিশাল হিমালয়ের পাশে। শেষ পর্যন্ত আমাদের নেপাল যাওয়া হয়নি। টাকা পয়সাটা এমন ঝামেলায় পড়লাম যে বলার না। বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পায়, ভাড়া না দিলে উচ্ছেদ করে দেবে, এই অবস্থা। টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে এলাম। এরপর জীবনে অনেক অর্থ উপার্জন করেছি, পৃথিবীর অনেক দেশে গিয়েছি, কিন্তু রাগ করে হাতের কাছে কাঠমান্ডু সেখানে আর যাইনি। আমি লিনা এবং তার বরকে কাঠমান্ডুর দুটো টিকিট এবং সেখানে সবচেয়ে ভালো হোটেলে 7 দিন থাকার ব্যবস্থা করে দিতে চাই। তোমার চিঠি পড়ে মনে হলো আমার সম্পর্কে তোমার ধারণা ভালো না। হয়তো তোমার ধারণা ঠিক, আমি নিজে যে নিজেকে সবসময় বুঝি তা না। তারপরেও বলবো মায়ানগর সম্পূর্ণ হলে একবার এসে দেখে যেও। আমার মন বলছে মায়ানগর দেখার পর তুমি বলবে, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম এত খারাপ তো সে না। বিনা শোনো, যার ভেতরে অন্ধকার থেকে সে আলো নিয়ে খেলতে পারে না। আমি সারা জীবন আলো নিয়েই খেলেছি, তারপরেও আমার ভুল হতে পারে। হয়তো তারাই আলো নিয়ে খেলে যাদের হৃদয়ে গভীর অন্ধকার। তুমি ভালো থেকো। তোমার চিঠি খুব ভালো হয়েছে, এটা আবারও না বলে পারছি না। ইতি হাসানুল করিম। ডাকে মাদ্রাজ থেকে নাজমার চিঠি এসেছে, সংক্ষিপ্ত চিঠি। নাজমা লিখেছে, প্রিয় অন্তুর বাবা, সুসংবাদ দিয়ে শুরু করছি। এখানকার ডাক্তাররা অন্তুর ওষুধ প্রায় সারিয়ে ফেলেছেন এটা বলা যায়। তার পায়ের ফোলা মুখের ফোলা কমেছে, একটা কিডনি 50% কাজ করতে শুরু করেছে। গতকাল তাকে নিয়ে কিছুক্ষণের জন্য ঘুরতে বের হয়েছিলাম। সে ভূতের ভিডিও ক্যাসেট কিনবে এবং তোমাকে নিয়ে দেখবে। দোকানদারকে সে বেশ গুছানো ইংরেজিতে বলেছে, ভূতের ছবি দিন, তবে সেই ছবিতে মাকড়সা থাকলে চলবে না। আমার বাবা আবার মাকড়সা খুব ভয় পায়। শুধু যে ভূতের সিডি কেনা হয়েছে তাই না, সে যাই দেখছে বলছে বাবার জন্য কিনবো।
তার যন্ত্রণায় এ পর্যন্ত তোমার জন্য যেসব জিনিস কেনা হয়েছে তা হলো একজোড়া স্পঞ্জের গাবদা স্যান্ডেল, একটা লিটল মারমেইডের ছবি আঁকা তোয়ালে, নীল রঙের নাইলনের ফিতা। এই ফিতাটা নাকি তোমার খুব কাজে লাগবে। আচ্ছা শোনো, কিছু কিছু মানুষকে তুমি কি জাদুতে মন্ত্রমুগ্ধ করো বলো তো? তোমার কাছ থেকে আমার কৌশলটা শিখতে হবে। আমি পুত্রকন্যা স্বামী কাউকে মুগ্ধ করতে পারিনি। তোমার মায়ানগরের কাজ আশা করি খুব ভালো হচ্ছে। ঠিক সময়ে শেষ হবে, দিন তো ঘনিয়ে এলো। অন্তু তোমার একটা ছবি এঁকেছে, ছবিটা পাঠালাম। ওর এখন প্রধান কাজ হচ্ছে বাবার ছবি আঁকা। ফিরোজের জন্য লিনার খুব মায়া লাগছে। বেচারা কি বিপদেই না পড়েছে। তার বাড়ির সবাই ঘোষণা করেছে ফিরোজের বিয়েতে থাকবে না। বড় ছেলের বিয়ে, অথচ কেউ থাকবে না। কি অদ্ভুত কথা। ফিরোজ পরামর্শের জন্য বারবার লিনার কাছে ছুটে আসছে। লিনা কি পরামর্শ দেবে? তার কি এত বুদ্ধি আছে? এক একবার ফিরোজ পরামর্শের জন্য আসছে, আর মায়া লিনার মনটা ভরে যাচ্ছে। কমিউনিটি সেন্টারের উৎসবটা বাতিল করে দেই, কি বলো লিনা? সবাই আসবে, অথচ বাবা মা ভাই বোন কেউ আসবে না। দাওয়াতের চিঠি যাদের দিয়েছো তারা কি করবে? বাড়ি বাড়ি গিয়ে না করে আসবো। একটাই সমস্যা, ওদের অ্যাডভান্স টাকা যা দিয়েছিলাম সেই টাকাটা মার যাবে। কত টাকা দিয়েছিলে? 7,000 টাকা। উৎসব না করলে বেশ কিছু টাকা তো তোমার বেঁচেও যাবে। তা বাঁচবে। তোমার যে অবস্থা, এখন তো তোমার টাকা দরকার। ফিরোজ চুপ করে আছে। তার চিন্তিত মুখ দেখে লিনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে গায়ে হাত দিয়ে বলে এত দুঃখ করো না, একটা ভালো ব্যবস্থা শেষ পর্যন্ত হবেই। লিনা, বলো। আসল সমস্যা তো তোমাকে বলাই হয়নি। আরো সমস্যা আছে নাকি? আছে। বিয়ের পর তোমাকে নিয়ে উঠবো কোথায়? আগে ঠিক করা ছিল মা বাবার সঙ্গে থাকবো। বড় একটা ঘর গুছিয়েও রেখেছি। এখন তো আর সেখানে তোমাকে নিয়ে তোলা যায় না। তারা কি বলেছেন যে আমি সেখানে যেতে পারবো না? সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে বলেছে। হঠাৎ সমস্যাটা হলো কেন? আছে অনেক ব্যাপার, তোমাকে বলতে চাচ্ছি না। এত দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আপাতত ছোট একটা ফ্ল্যাট ভাড়া করি, কি বলো? বেতন যা পাই তা দিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকা সম্ভব না। কয়েকটা মাস যাক, তারপর অন্য ব্যবস্থা হবে, কি বলো? বিনার সঙ্গে পরামর্শ করলে কেমন হয়? ভালো হয় না। সমস্যাটা আমাদের, সমাধান আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো ফ্ল্যাট ভাড়া করি। ফ্ল্যাট একটা পাওয়া গেছে, 3,500 টাকা ভাড়া, 2টা ঘর, বারান্দা এবং রান্নাঘর। ফ্ল্যাট লিনার খুবই পছন্দ হয়েছে। এত ভালো লাগছে ফ্ল্যাট সাজাতে। খাট কেনা, দরজা জানালার পর্দা কেনা, চেয়ার টেবিল কেনা, রান্নার জন্য হাঁড়ি পাতিল কেনা। এক একবার লিনা এ দোকানে এক একটা জিনিস কিনতে যায়, আর আনন্দে তার চোখে পানি চলে আসে। ছোট বাচ্চাদের একটা মশারি দেখে তার এত ভালো লাগলো, ইচ্ছা করছিল এখনই কিনে ফেলতে। সেটা কি আর সম্ভব? এখনো বিয়েই হয়নি, আর সে কিনবে বাচ্চার মশারি। ইয়াকুব সাহেবের কাছ থেকে 50,000 টাকার চেকটা পাওয়া গেছে। টাকাটা লিনার খুব কাজে লেগেছে। তার শখের কিছু জিনিস সে কিনে ফেলেছে। একটা রঙিন টিভি কিনেছে, মিউজিক সেন্টার কিনেছে, ফিরোজের জন্য সুন্দর সুন্দর কিছু শার্ট প্যান্ট কিনেছে। তারপরেও তার হাতে 17,000 টাকা আছে। কিছু টাকা হাতে থাকা দরকার। তাছাড়া ফ্রিজ এখনো কেনা হয়নি। স্টেডিয়ামে ফ্রিজের সব দোকান লিনা একা একা ঘুরেছে। নানান রকমের ফ্রিজ আছে। লিনার পছন্দের রংটা নেই। লিনার পছন্দের রং লাল। ঘরের কোনায় টুকটুকে লাল রঙের ফ্রিজ দেখতেই ভালো লাগবে। বিয়ের ব্যবস্থা সব মোটামুটি ঠিক হয়ে আছে। ফিরোজ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আসবে, কাজীও সঙ্গে করে আনবে। বিয়ে হয়ে যাবে। বিয়ের পর লিনা চলে যাবে তার ফ্ল্যাটে। সে কোনো কাজের লোক রাখবে না। রান্না বান্না, ঘর গোছানো সব নিজেই করবে। ফিরোজকে বলবে সপ্তাহের বাজার এনে ফ্রিজে রেখে দিতে। নিজের সংসার শুরু করার এত আনন্দ লিনা আগে বুঝতে পারেনি। বিয়ের উত্তেজনার কিছুই মিনাকে স্পর্শ করছে না। সে ব্যস্ত নিজের পড়াশোনা নিয়ে। লিনা যখন বোনের সঙ্গে গল্প করতে যায়, বিনা ভুরু কুঁচকে বলে, তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। এই 10 মিনিট আমাকে বিরক্ত করে শপিংয়ে চলে যাও। অনেক কিছুই নিশ্চয়ই কেনার বাকি। চার্জার কিনেছো? কারেন্ট চলে গেলে চার্জার লাগবে। লিনার ইচ্ছা করে বোনের সঙ্গে দীর্ঘ সময় গল্প করে। বিনার সময় হয় না। বিয়ের আগের রাতে লিনা বোনের সঙ্গে ঘুমোতে গেল। বিনা বলল, গায়ে হাত না রেখে যদি ঘুমাতে পারো তাহলে এসো। একটাই শর্ত, গায়ে হাত দেবে না।
লিনা বলল, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? লিনা বলল, না, নতুন সংসার নিয়ে আমি বোধহয় একটু বেশি আহ্লাদি করছি, তাই না? বেশি আহ্লাদি করছো না, যতটুকু আহ্লাদি করবে বলে আমি ভেবেছিলাম ততটুকুই করছো। আমার ব্যাপারে তো সব হিসাব মিলে যাচ্ছে, সামান্য গন্ডগোল হচ্ছে। আমি বলেছিলাম বিয়ের পর তুমি এই পৃথিবীর সুখী মহিলাদের একজন হবে, এখন দেখা যাচ্ছে বিয়ের আগেই হয়ে গেছো। লিনা তৃপ্তির হাসি হাসলো। বিনা বলল, বিয়েতে তুমি তোমার স্যারকে দাওয়াত করনি? কোনো উৎসব তো হচ্ছে না, দাওয়াত করবো কিভাবে? বিয়ের খবর জানি একটা চিঠি তো লেখা যেত। লিনা কিছু বলল না। বিনা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমার ছাড়ের ছেলেটার খুব অসুখ শুনেছিলাম, অসুখটা কি সেরেছে? ওনার স্ত্রী কি বিদেশ থেকে ফিরেছেন? লিনা বলল, জানি না। বিনা বলল, তোমার ছাড়ের জন্য কদিন থেকে আমার খুব মায়া লাগছে আপা। মায়া লাগা উচিত না, কিন্তু লাগছে। যে মানুষটা একা একা মায়ানগর তৈরি করে তার জন্য তো মায়া লাগবেই, তাই না আপা? জুন মাস, 9 তারিখ। আকাশ মেঘ শূন্য। গতকাল সন্ধ্যায় বেশ কিছুক্ষণ ঝুম বৃষ্টি হয়েছে। বাতাসে বৃষ্টির আর্দ্রতা আছে। জুন মাসের উত্তাপ নেই। মায়ানগরের প্রধান ফটক কিছুক্ষণের মধ্যেই খোলা হবে। ফটকের বাইরে ইয়াকুব সাহেব অপেক্ষা করছেন। ইয়াকুব সাহেবের সঙ্গে তার নাতনি এলেন। এলেনের কাঁধে হ্যাভার শেক, হাতে মিকি মাউস বটল। সে গম্ভীর ভঙ্গিতে স্ট্র লাগিয়ে মাঝে মাঝে বোতলে চুমুক দিচ্ছে। ইয়াকুব সাহেবের দিকে তাকিয়ে সে ইংরেজিতে বলল, আমরা কি কারোর জন্য অপেক্ষা করছি? ইয়াকুব সাহেব না সূচক মাথা নাড়লেন। গেটের ডান দিকে তাকালেন। সেখানে অনেক মানুষের জটলা। এলেনের মাকে কোথাও দেখা যাচ্ছে না। বেশ কিছু গাড়ি থেমে আছে, আরও গাড়ি আসছে। ইয়াকুব সাহেব বুকের ভিতর চাপা উত্তেজনা বোধ করছেন। যার হার্টে পেসমেকার লাগানো আছে উত্তেজনা তার জন্য ভালো না, তবু উত্তেজনা কমাতে পারছেন না। এলেন বলল, আমি কি জানতে পারি কেন আমরা ভেতরে যাচ্ছি না? ইয়াকুব সাহেব নাতনির প্রশ্নের জবাব দিলেন না। হাসানের দিকে তাকিয়ে তাকে কাছে আসতে ইশারা করলেন। হাসান এগিয়ে এলো। ইয়াকুব সাহেব বললেন, থ্যাংক ইউ, তুমি যথাসময়ে শেষ করেছ। হাসান কিছু বলল না। ইয়াকুব সাহেব বললেন, তোমার ছেলেকে আসতে বলেছিলাম, সে কোথায়? আমি বলেছিলাম আমার এক পাশে থাকবে এলেন, আরেক পাশে তোমার পুত্র। যতদূর মনে পড়ে তার নাম অন্তু। হাসান চুপ করে আছে। ইয়াকুব সাহেবের আনন্দযাত্রায় মৃত্যুর খবর সে দিতে চাচ্ছে না। অন্তু মারা গেছে মাদ্রাজে, কফিনে করে তার মৃতদেহ দেশে এসেছে। হাসান পুত্রের মৃতদেহ দেখতে যায়নি, ইচ্ছা করেনি। সেই সময় সে কাজ করেছে গোলক ধাঁধার। একটা বাচ্চা কাঁদবে, কেউ তাকে খুঁজে পাবে না। সুন্দর একটা খেলা, অন্তুও কাঁদছে, কেউ তাকে খুঁজে পাচ্ছে না। ইয়াকুব সাহেব বললেন, হাসান আমরা কি ঢুকবো? অবশ্যই স্যার। তুমি যাচ্ছ না সঙ্গে? জি না, ভিতরে গাইড আছে, সে সব দেখাবে। সবচেয়ে ভালো হয় গাইড স্যার যদি নিজে নিজে ঘুরে বেড়ান। তুমি সঙ্গে যাবে না কেন? কোনো প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবার পর তার প্রতি আমার আর কোনো উৎসাহ থাকে না। ইয়াকুব সাহেব কয়েক সেকেন্ড অপলক হাসানের দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেটা ভালো আছে তো হাসান? হাসান জবাব দিল না। ঘর ঘর শব্দ হচ্ছে। মায়ানগরের বিশাল তোরণ খুলে যাচ্ছে। এলেন গেটের ভিতর প্রথম পা দিয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করলো, ও মাই গড, হোয়াট ইজ ইট? ইয়াকুব সাহেব ঢুকেছেন। তার চোখে পানি এসে যাচ্ছে। তিনি গাঢ় স্বরে ডাকলেন, হাসান, হাসান, হাসান কোথায়? হাসান ক্লান্ত পায়ে হাঁটছে। সে এখন বাসায় যাবে। বাসায় কেউ নেই। নাজমা মেয়েকে নিয়ে চিটাগাঙ্গে তার ভাইয়ের বাসায় চলে গেছে। হাসানকে সে খুবই নরম ভাষায় একটা চিঠি লিখেছে। চিঠিতে জানিয়েছে হাসানের সঙ্গে জীবনযাপন করা তার সম্ভব হচ্ছে না। হাসান যেন ব্যাপারটা সহজভাবে নেয় এবং তাকে ক্ষমা করে দেয়। নাজমা লিখেছে, তোমাকে দেখলেই আমার অন্তুর কথা মনে পড়বে। অন্তু তার জীবনের শেষ মুহূর্তেও হাত বাড়িয়ে বাবাকে খুঁজেছে। কাঁদতে কাঁদতে বলেছে, বাবা কোথায়? হোয়ার ইজ মাই ড্যাড? তুমি তখন ব্যস্ত ছিলে তোমার স্বপ্ন নিয়ে। এই কথা আমি তোমার পুত্রকে বলতে পারিনি। আমি শুধু বলেছি চলে আসবে, যে কোনো সময় চলে আসবে। আমি এসব স্মৃতির ভিতর দিয়ে যেতে চাই না। কাজেই তোমার কাছ থেকে মুক্তি চাচ্ছি, তুমি কিছু মনে করো না। হাঁটতে হাঁটতে হাসান আকাশের দিকে তাকালো। আকাশে মেঘ জমতে শুরু করেছে। কে জানে আজও হয়তো বৃষ্টি হবে। হাসানের ইচ্ছা করছে কোনো জনমানব শূন্য দ্বীপে কোনো নতুন প্রজেক্ট শুরু করতে। দ্বীপটার নাম দেওয়া যাক মায়াদ্বীপ। সেই দ্বীপে শুধুই কদম গাছ থাকবে।
বর্ষায় ফুটবে কদম ফুল। কোনো এক আষাঢ় সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। হাসান বৃষ্টিতে ভিজতে ভিজতে কদম বনে ঘুরে বেড়াবে। সে খুঁজে বেড়াবে তার প্রিয় মুখদের। যেহেতু দ্বীপের নাম মায়াদ্বীপ, কাজে খুঁজলে সব প্রিয়জনদের সেখানে পাওয়া যাবে। তাদের খুব কাছে যাওয়া যাবে না, কিন্তু তাদের পায়ের শব্দ পাওয়া যাবে। প্রিয় পদরেখা দেখা যাবে, শোনা যাবে তাদের চাপা হাসি। হাসান যখন ডাকবে, বাবা অন্তু, তুমি কোথায় গো? তখন কোনো কদম গাছের আড়াল থেকে অন্তু বলবে, আমি এখানে। হাসান আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে বৃষ্টি ও মেঘমালা।